বীরভূম সাংগঠনিক জেলার উদ্যোগে যে সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদেরকে ডেকেছি। আজকে এই সাংবাদিক সম্মেলনে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমি তারা মায়ের পূর্ণভূমি বাউল খ্যাত বীরভূম জেলার এবং কলকাতা থেকেও যারা দু একজন সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের প্রত্যেককে আমার এবং বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাচ্ছি। আমাদের কয়েকদিন আগে রামপুরহাটে যে বৈষ্ণব সমাজের সমাধি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার অবস্থান ধর্ণা ছিল, তার সমাপ্তির দিনে আমি উপবিষ্ট হয়ে বক্তব্যের শেষে বলেছিলাম যে 29 তারিখে এখানে আমি এসে দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার যে আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কত বড় দুর্নীতি এখানে হয়েছে তার তথ্য এবং প্রমাণ দিয়ে আমার বক্তব্য রাখব। আমি প্রথমেই আমাদের আয়োজক জেলার সভাপতি ধ্রুব সাহা মহোদয় তাকে ধন্যবাদ জানাবো। সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি তথা দুবরাজপুরের বিধায়ক আমার কলিগ অনুপ সাহাকে ধন্যবাদ জানাবো। রাজ্যের সহ সভাপতি বিজেপির এবং এই জেলার বলিষ্ঠ নেতা শ্যামাপদ মন্ডল মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন দেউচা পাঁচামিতে, ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার দুজন নেতৃত্ব এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপির সুনীল মুর্মু, আমাদের আরো মিস্ত্রি ভাই সহ অন্যান্যরা আছে। আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার 3-4টি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এরপরে নেবেন। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচারেরা চালিয়ে যাচ্ছে সমানতালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে
দেউচা পাচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার প্রতারণা করে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে। এটা তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে, ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম, যারা মাকু সেকু, ঘ্যাক্সিয়াল, নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। এবং তার ফলে কি কি হয়েছে, মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জেসি, জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা निर्दिष्ट हिंदू के ऊपर अत्याचार और हिंदू लोग को मारना, लूटना, ये सब काम करना बंगाल में ममता बनर्जी और उनकी पुलिस कर रहे हैं। यहाँ सीरिया में जो जिस तरीके से रेडिकल रिलीजियस जुलूस लेकर हमला आप लोग दिख रहा है, मुथाबड़ी में तो रिलीजियस झंडा लेकर ही हमला है। पुलिस का रोल क्या था? पुलिस खामोश था, पुलिस का सामने हुआ। जहां हिंदू माइनॉरिटी है बंगाल में, वो बेलडंगा हो सकता है, नौदा हो सकता है, मुथाबड़ी हो सकता है। इस तरीके से हादसा हो रहा है। सब हो जाने का बाद हिंदू लोग को सरेंडर करा रहा है। इंटरनेट सर्विसेज कनेक्शन बंद, धारा 163 बीजेपी डेलीगेशन का काल घुसने नहीं दिया, पत्रकार लोग को घुसने नहीं दे रहा है। ये बंगाल का तो रोज का माने डेली का रूटीन हो गया ना। इसलिए बंगाल का अभी हिंदू लोग मुंह तोड़ जवाब देने के लिए तैयार हो रहा है। सरस्वती पूजा में कुछ आप देखा है, बाकी रामनवमी में आप देख लेना, सब हिंदू सड़क में रहेगा जय श्री राम की गूंज को लेकर भगवा ध्वज। হ্যাঁ, ওদের তো এইটাই কাজ। উনি সিনিয়র লিডার, ওখানকার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে মাইনরিটিরা অনেকটাই ওদের ছেড়ে অন্যদিকে ঝুঁকছে। এই জন্য ঈশা খান চৌধুরী জিতেছে। উনি অ্যানালাইসিসটা যেটা করেছেন ঠিকই, এই করেই তো গুজরাট থেকে আসা ইউসুফ পাঠান বহরমপুরে জিতেছে। সাম্প্রদায়িক রাজনীতি আমরা করি না, ভোটের সময় পুরোহিতরা আমাদের মঞ্চে থাকে না। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সভায় ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন, সবাই দেখেছে। এবং তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, বলেছেন মালদা মুর্শিদাবাদে ওরা তো সংখ্যায় কম, মানে আমরা হিন্দুরা,
আপনাদের দায়িত্ব দেখা, মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব মুখাবাড়িতে দেখিয়ে দিয়েছে মুসলিমরা, পালন করেছে। মালিকের ইচ্ছায় মুর্শিদাবাদের সবার ভিডিওটা চালিয়ে দেখুন। ইমাম অ্যাসোসিয়েশনকে রেখে বলেছেন মালদা মুর্শিদাবাদে তো ওরা কম, মানে আমরা হিন্দুরা, আপনারা এদেরকে দেখবেন, প্রোটেকশন দেবেন। উনি বলার পরে নওদাতে দেখেছে মুসলিমরা, আর মোথাবাড়িতে আবার দেখাবো। গত সপ্তাহে আর না, রাহুল গান্ধী আমাদের বন্ধ হবে, আমার কালকে মন কি বাত আছে এলাকায়। রাহুল গান্ধীর একটি মিটিং আর না ভাই, প্রদেশ কংগ্রেসের টিম নিয়ে রাহুল গান্ধীর মিটিং এর পর অক্সফোর্ড টু মোথাবাড়ি প্রদেশ কংগ্রেস তৃণমূলের পাশে, এটা কিভাবে দেখছেন? এই যে অক্সফোর্ডের ইস্যু থেকে আর ওই পার্টিটা নেই, ইরেলিভেন্ট। ওই পার্টিটা ৮০,০০০ বুথের মধ্যে ৮,০০০ বুথেও এজেন্ট দিতে পারে না। ওই পার্টিটা নেই, আমি বাক্য ব্যয় করবো না। সিপিএম এর কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা। ওই পার্টিটা সাইন বোর্ড হয়ে গেছে, ওটা ইন্ডিজোটার পার্টনার, যাদের পিন্ডি চটকে গেছে গত হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির ভোট, তার আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ভোট। রাজনীতি, সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনুয়েলের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছেন। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম, এইচ ভাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন। দেউচিয়া পাঁচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26 আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। ক্লিয়ার? এরপরে আসুন, জমি কবে থেকে জমি আপনার বেচা কেনা বন্ধ হলো? জমি বেচা কেনা বন্ধ করলেন ডিএম। জমি বেনা কাচা ডিএম জমি কেনা বেচাটা বন্ধ করলেন। তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি মাথায় ফিগার রেখে ওনাকে তাড়িয়েছেন, মমতা ব্যানার্জি। रामनवमी में विष्णु चक्रवर्ती बोले हैं हिंदुओं को एकजुट करने के लिए, क्योंकि बांग्लादेश में जो घटना घट रही है इस पर क्या कहें? जो विष्णु चक्रवर्ती हमारे बड़ा नेता है, एनईसी का मेंबर, हम लोग भी बोल रहा है, उन्होंने भी बोल रहा है, वो तो जमीनी हकीकत है। हिंदू शुड यूनाइटेड, हिंदू पे एक होना चाहिए। बंगाल का हिंदू खतरे में है। बांग्लादेश देखने का बाद एक हो जाना चाहिए, एकजुट हो जाना चाहिए, बांटना मत। एक रहेगा तो सेफ रहेगा, और एकजुट रहेगा तो
अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार, डबल इंजन सरकार होगा, जिस सरकार हिंदू का त्योहार और हिंदू को सुरक्षा देने का काम करेगा, दूसरा समुदाय के ऊपर भी करेगा। लेकिन जो हिंदू समुदाय के ऊपर अत्याचार हो रहा है उसमें अंकुश लगाने का काम करेगा। अब पिछले 10 साल में जितना भी हादसा हुआ, रामनवमी से लेकर जितना भी हिंदू के ऊपर अत्याचार हुआ, सब केस को रीओपन करेगा अगले बीजेपी सरकार। जैसे सिख राइट का जेल हुआ है, भागलपुर राइट में एक्शन हुआ है, पिछले 10 साल में बंगाल में जितना इंसिडेंट हुआ सब केस रीओपन करेगा। जो केस नहीं हुआ फ्रेश एफआईआर होगा और बहुत बड़ा एक्शन लेगा भाजपा सरकार लाइए। কেলক কলেজে যে বিক্ষোভ দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, এসএফআই আজকে সাংবাদিক সম্মেলন করে তারা বলছে এর জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যদি এসএফআই এর উপর আক্রমণ হয় তারা দুর্বাতাসা নিয়ে এলে চমচম ওই যাদবপুরের বাইরে ওরা কোথাও নেই, তো বড় বড় কথা আপনাদের ওই টিভিতেই আছে। ওরা থাকে নাকি কোথাও? যেদিন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল 27 আগস্ট, বলেছিল ওটা আরএসএস এর, ওটা শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে তৃণমূলের বি টিম। যাদবপুরে হুজুরকে রেখে ইফতার করিয়েছেন, আর যাদবপুরে রামনবমীটা করুন না। ওদের চোখে কেবলমাত্র হিন্দুরা হচ্ছে সাম্প্রদায়িক। এই এসএফআই কোথাও নেই, আপনাদের ওই মিডিয়া চ্যানেলে আছে। কোথায়? ও পুলিশের চাষ করা, যাতে এই আন্দোলনকারী নেতাদেরকে মাওবাদী বলে কেসে অ্যারেস্ট করা যায়। এসব ভয় দেখানো যাবে না, আদিবাসীরা ভয় পায় না এসব। আদিবাসীরা এসব ভয় পায় না, সংগঠিত হয়ে গেছে। করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব কাজ, নিশ্চিন্তে থাকুন। বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বাঁচালে বিজেপি এটার ফায়দা নিতে পারছে না। বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বাড়, বিশেষ করে যখন থেকে অনুব্রত মণ্ডল এখানে হিন্দু আদিবাসীরা ভোট দিতে পারেননি। বোলপুর গ্রামে ভোট হয়, লাভপুরে ভোট হয়, নানুরে ভোট হয়, মুরারইতে ভোট হয়, হাসানে ভোট হয়, নলহাটিতে ভোট হয়। এই জেলায় প্রায় 40% কাছাকাছি মুসলিম, সঙ্গে পুলিশ। এদের অত্যাচারের জন্য এই জেলায় গণতন্ত্র নেই। এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট করুন, 11টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 8টা সিট জিতবে। 19 সালে লোকসভা নির্বাচনে এই জেলার সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর সব জায়গায় ভারতীয় জনতা পার্টির লিড ছিল। বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর সব জায়গায় কার্যত সমান সমান ছিল, 2000, 3000, 1000 এদিক ওদিক ছিল। বিতর্কিত মন্তব্যে মমতার পাশে প্রদেশ কংগ্রেস, বিতর্কিত এই যে মন্তব্য যেটা ওই দলটা আছে পশ্চিমবঙ্গে নেই, ওই দলটা নেই। বহরমপুরে একজন নেতা আছে, তার সঙ্গে কথা বলুন। কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয় না। আগে বুথে জিততে হবে তো। আমি যেখানে ভোট দিই নন্দনায়ক ওয়ার্ড, অভিজিৎ গাঙ্গুলির লিড 179। আর বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপির লিড। সেই জন্য আমি আপনাদের কাছে এসে বলছি, আগে বুথে লিড দিতে হবে। তারা জমি এবং জঙ্গল রক্ষা করার জন্য তাদের বিরাট অবদান রয়েছে গোটা দেশব্যাপী। এখানেও তারা অরণ্য রক্ষা করার কথা বলেছেন। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। বিধান রায়ের লাগানো সমস্ত উপরে তুলে আনা গাছ, সব গাছ শুকিয়ে গেছে, একটা গাছেরও অস্তিত্ব নেই। তাই আমরা অনেক দিন অ্যালাউ করেছি দেউচা পাচামি। আজকে আমরা এই অবৈধ নিয়োগ, অবৈধ পাট্টা, পরিবেশ ধ্বংস, আদিবাসী সহ ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠ এখানে তথ্য সহ তুলে দিলাম। আপনাদের কাছে কপি দিয়ে দিচ্ছি। সাথে সাথে আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতির যিনি হোতা মধ্যমণি
বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি অতি সত্বর রামনবমীর পরে। এটা জেলা তার সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আলোচনা করে আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ডেটটা জানিয়ে দেবে। সাথে সাথে আমাদের সুনীল মুর্মু ভাই এলাকার বিজেপি নেতা, এলাকার অধিবাসী, আদিবাসী সমাজের তরুণ নেতা, প্রতিবাদী নেতা, তারা সহ বেশ কিছু বঞ্চিত লোকেরা তারা এই সমূহ মামলা উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে দোষীদের রিক্রুটমেন্ট স্ক্যাম এবং পাট্টা স্ক্যাম, ল্যান্ড স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও পরিকল্পনা নিয়েছে। আমরা কমপ্লিটলি তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেব, যাতে এই দুর্নীতিটা, এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে কেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, পিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটা দেখুন। জেলাতে থাকবে না, এটা রাজ্যে তৈরি হবে, মানে আন্দোলনটা জেলার বাইরে আন্দোলন। আগে তো সাফারাররা আন্দোলনটাকে তৈরি করবে এবং এর তো অনেকগুলো সাইড আছে। আন্দোলন লোকাল স্তরে হবে, বিজেপি জেলা স্তরে করবে এবং লিগ্যাল ব্যাটেল হবে। আপনি যে নোটিফিকেশন করেছেন তাতে বলেছেন যে যাদের জমি যাবে তারা চাকরি পাবে। 26 জন জমি মালিকই নয়, চাকরি দিলেন কি করে? সাবিরুলের আত্মীয় বলে নাকি? আমি তো আপনার ডকুমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি বললেন 6/12 পরে 2021-এর পরে জমি বিক্রি হবে না, ডিএমএস চিঠি আপনাকে দিয়ে যাচ্ছি, নিন। তারপরে কি করে আপনি সেই জমি বেচে সেই জমির মালিককে চাকরি দিলেন 53 জনকে? যে আদিবাসীরা বসে আছে তারা পাট্টার হকদার, তাদের পাট্টা না দিয়ে আপনি দেউচা পাঁচামি থেকে 50 কিলোমিটার 40 কিলোমিটার দূরের লোককে তৃণমূল বলে পাট্টা দিলেন কেন? পাট্টাগুলো দিলেন মানে এর পরে পাট্টাদারকে চাকরি দেওয়ার কথা বলবেন। যারা টেন্ডার পেয়েছে তারা পাট্টাদারের সঙ্গে ফয়সলা করবে, তারা দুটো ডাম্পার লাগাবে, তারা 10 লাখ টাকার মালিক হবে। সেই জন্য পাট্টাগুলো আপনি অন্য জায়গায় দিয়েছেন, ঘর করার জন্য দেননি। ইটস এ বিগ স্ক্যাম। আমি তো তথ্য প্রমাণ আপনাদের বীরভূমের সাংবাদিক যারা কলকাতা থেকেও 2-1 জন এসেছে, আমি তাদেরকে তো আমি দিয়ে যাচ্ছি। একজন একটা বাঞ্ছিতে ওটা রেখে দেন, ওটা তো আমার। একজন কেউ রাখুন, আপনি নেন, বাকিরা নিয়ে নেবেন। আর 10 কপি আছে, বাকিটা ফটোকপি করে নেবেন। বলুন। দেউচা পাঁচামির বাইরে বসে আপনি যে অরাজনৈতিক আন্দোলন রাখার বিষয় বললেন, যে একটা অংশ তারা অরাজনৈতিক রাখতে চাইলেও দেউচার আন্দোলন। আমরা যখন প্রথম এসেছিলাম, আমরা আন্দোলনকারী আদিবাসীদের সঙ্গে মিট করতে চেয়েছিলাম। সেদিন আমাদের সঙ্গে তারা মিট করতে চাননি, বলেছিলেন যে আপনারা বিরোধী দলনেতা হলেও এমএলএ হলেও আপনারা রাজনীতির লোক, আমরা এটাকে অরাজনৈতিক রাখতে চাই। আমরা খোঁজ নিয়ে দেখেছিলাম তৃণমূলের যে বি টিম রয়েছে, অনেকগুলো বি টিম তো তারা রেখেছেন, যাদবপুর থেকে শুরু করে। কেউ বলেন সেকুলার, কেউ বলেন মাকু আমরা, কেউ বলেন মাওবাদী, কেউ বলেন নকশাল। তারা তখন আমাদের অত্যন্ত সরল সাদাসিধা আদিবাসী সমাজকে বুঝিয়েছিলেন যে এই আন্দোলনটা সরকারের বিরুদ্ধে। বিজেপি প্রধান রাজনৈতিক দল এবং তার বিরোধী দলনেতা, জেলা সভাপতি, বিধায়ক এরা যুক্ত হলে রাজনীতির তকমা লেগে যাবে এবং তখন বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে। তাদের সেন্টিমেন্টকে, কারণ তাদের মধ্যে আমাদের 3 জন পঞ্চায়েত মেম্বার ছিল,
আমি তাদের সেন্টিমেন্টটাকে সম্মান দিয়ে আমরা জোর করিনি, কিন্তু আমরা অনেকগুলো বাড়িতে গেছি, আদিবাসী বাড়িতে এবং নন আদিবাসীও বাড়িতে। তারা আমাদের বসতে দিয়েছেন, কথা শুনেছেন এবং আমরা তাদের সঙ্গে ভালো করে কথা বলেছি। এবং তারা যখন আমাদের প্রশ্ন করেছেন যে আমরা উচিত বাজার মূল্য পাবো কিনা, চাকরি দিবে বলছে পাবো কিনা, আমি তখন তাদের বলেছিলাম তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ছাড়া সত্যি কখনো বলেন না। অতএব তিনি আপনাদেরকে তার লোকরা যা যা বলছে পুলিশকে পাঠিয়ে সবটাই মিথ্যা প্রমাণ হবে। আজকে সেই মিথ্যাটা প্রমাণ হলো, একটু টাইম গেল। এই জন্য বলি ধৈর্য আর সহ্য। পরবর্তীকালে আমরা পার্টির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের 5 কিলোমিটার পদযাত্রা করে মাইক দিয়ে জানিয়ে দিয়েছিলাম আপনাদের ভবিষ্যৎ, তো আমাদের কাজ। আমরা রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, অন্য লোক তো নেই বিধানসভায়। আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। বাংলার মানুষ মনে করে যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, ভোটে তারা প্রমাণ করেছে। আমাদের দায়িত্ব জনগণকে সচেতন করা, সতর্ক করা। আমরা সেদিন করে দিয়ে গেছি। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেন। 1600 চাকরি দিয়েছেন, একটা বিশেষ কমিউনিটিকে 700 চাকরি দিয়েছেন। আদিবাসীদের, তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন। 26 জন এমন লোককে চাকরি দিয়েছেন যারা সামিরুল ইসলামের লিস্টে হয়েছে, যারা কেউ জমির মালিক নয়। জমি বেচাকেনা বন্ধের পরেও জমি বেচাকেনা করে 53 জনকে চাকরি দিয়েছেন। পাট্টা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে, এলাকার লোক এমনকি জেলার বাইরের লোককে, পূর্ব বর্ধমানের লোককেও পাট্টা দিয়েছেন। পরিবেশ নষ্ট করেছেন, গাছগুলোকে ধ্বংস করে, হাজার হাজার গাছকে বলেছেন গাছগুলো বেঁচে থাকবে, অন্য জায়গায় গিয়ে লাগাচ্ছে। তো ভিডিও, ছবি, তথ্য, ডাটা, কাগজ সব আপনাদের কাছে তুলে দিলাম। এখন আদিবাসীরা সম্পূর্ণরূপে প্রস্তুত। পুলিশের দমন পীড়ন চলছে। একজন ডিএসপি ডিএনটি কদিন আগে আমি ভিডিও ছেড়েছি, দেখবেন। তিনি আগে কবে মার্ডার হয়েছিল কোন আদিবাসী তার কথা বলছেন। এখানে আলী বলে একটা অফিসার ছিল, তার জায়গাটা এখন নিয়েছে তাপাই বিশ্বাস বলে একজন, তাকে ওই থানার ওসিনা আইসি করা হয়েছে, যাতে দমন পীড়ন সব করে। এই মুহূর্তে যদি যান, সামিরুল ওখানে বসে আছে, এখান থেকে 15 কিলোমিটার দূরে। আমরা 3 স্তরে আজকে প্রথম তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে এদের দুর্নীতি ফাঁস করলাম। সাউন্ড পাবেন না, গাছ। বিধান রায়ের তো নাম্বার নেই, আপনারা কেউ নিয়ে নিন, ছবিটা পাঠিয়ে দিন। একটা গাছের অস্তিত্ব। আমাকে আদিবাসী নেতারাই পাঠিয়েছে। কি বলেছিল আগে, ওরা কি বলেছিল? ওরা বলেছিল আমরা গাছ ভালো করে দেখো ভাই, একটা গাছ বাঁচাতে পেরেছে। সব এরকমই আছে। তৃণমূল মানে চিটিং বাজ, এরে বাজ, ফট্টু। বলা যায় না। আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে। পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান, এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, যিনি ছিলেন আদর্শ রাজা, সুশাসক এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতীক। অতীতের ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন 43 জায়গায় হামলা হতে পারে বা অশান্তি হতে পারে,
প্রশাসনকে যারা বলেছেন তারা বলতে পারবেন, রাম নবমী উৎসব কমিটি থেকে তারা বলেছেন তারা এই কাজগুলো করেন, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। 43 না 143, আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বোঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে সই ছাড়া সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরে 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে 2 থেকে 2.5 হাজারের বেশি লোক থাকবে না। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন? শান্তি রাখতে হবে, মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন, আপনাদের এগুলো গদ। আপনি বলতে পারেন যে 2.5 হাজারের বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2000-এর বেশি, 3000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন, এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন। যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন? আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। ভোট ব্যাংকের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং 33% না 35% জানি না, এই মুসলিম ভোট ব্যাংককে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে। অনেক সহ্য করেছে হিন্দুরা। সরস্বতী পুজোর সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায়, তাই এখন একতরফা কিছু হবে না, ইট মারলে পাটকেল খেতে হবে। এস জয়শঙ্করকে কালকে আপনি যে চিঠি দিয়েছেন, বিলেতে গিয়ে ভারতের বিলেতে গিয়ে ভারতের 2060 সালে ভারতের 1 নম্বর অর্থনৈতিক স্থান ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংশয় বা বিপরীত প্রতিক্রিয়া, তাতে আপনি যে এস জয়শঙ্করকে কালকে যে চিঠি দিয়েছেন ওটা দেখুন। আমি ডিটেলস লিখে দিয়েছি। আমি যখন ভারতবর্ষের বাইরে যাব তখন আমি নিশ্চিতভাবে আমার দেশকে সম্মান, মর্যাদা এবং যতটা উঁচুতে তোলা যায় তোলার চেষ্টা করব একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে। আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না। ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না। আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে পারেন। লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা, অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি, তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল। এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে ভারত সরকারের অনুমোদন লাগে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা, আমলারা অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার রাজনীতি করেনি। ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে, আপনার সঙ্গে চা চক্র করিয়েছে, আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন। কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ, ক্লিপিং, রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয়, এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের
আইন রয়েছে, রুল আছে, তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবিও আমরা করব। এই যে বিক্ষোভ দেখানো হলো, গাপ্তদাহ হচ্ছে এই রাজ্যে শিল্প আসছে না বলেই কি গাপ্তদাহ হচ্ছে তার? শিল্প আসবে কি করে? প্রয়াত রতন টাটা যা বলে গেছে তারপরে কে আসবে? রতন টাটার থেকে বড় দেশপ্রেমিক শিল্পপতি সৃষ্টি স্রষ্টা আর কেউ নেই টাটা গ্রুপের থেকে। কি বলে গেছেন? আমি মাথায় ট্রিগার রাখা হলো, আমি ছাড়লাম বাংলা, আমি খারাপ এম কে ছাড়